নমস্কার, এমএস মোটিভেশনাল স্টোরিতে আপনাদের স্বাগত। লেখিকা তারিন জান্নাতের লেখা গল্প খুঁত। বাসর ঘরে পাত্রপক্ষের সামনে বসে অনবরত কেঁদে যাচ্ছে সাফা। সে জানতো আজ ওকে কাঁদতেই হবে। মা আর বোনকে শক্ত বারণ করেও থামাতে পারেনি। ফলস্বরূপ এখন মানুষগুলোর সামনে ওকে কাঁদতে হচ্ছে। যতই মনে মনে নিজেকে শান্ত করে কাঁদবে না ভাবছে, তখনই আরো দ্বিগুণ ডুকরে কেঁদে উঠছে। আমি সাফা, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। মা আর বোনকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। বাবা গত হয়েছেন বছর 5 আগে। তারপর থেকেই আমাদের দুই বোনের দায়িত্ব মায়ের ওপরে পড়ে। ছোট একটা মুদির দোকানও রয়েছে আমাদের, তাতেই কোনো রকম চলে। আমার বোন সারা 9ম শ্রেণীতে পড়ে, বেশ মিষ্টি দেখতে। অবশ্যই আমরা দুই বোনই নাকি খুব মিষ্টি দেখতে সবাই বলে। আর আজ যারা আমাকে দেখতে এসেছেন তারা শহরে থাকেন। কিভাবে যেন কারোর মাধ্যমে আমাদের খুঁজে পান। আঙ্কেলটি অর্থাৎ পাত্রের বাবা আমার প্রশংসা শুনে উনি নাকি আর অপেক্ষা করেননি। ওনার স্ত্রী বড় মেয়ে এবং ছেলেকে নিয়ে হাজির হয় আমাদের বাড়িতে। লাল টকটকে একটা শাড়ি, মাথায় হিজাব, হাতে কালো হাত মোজা সহ সব আমার সাজটা সম্পূর্ণ করে আমার বোন। সাজের ব্যাপারে আমার তেমন অভিজ্ঞতা নেই, কারণ আমি সাজতে পছন্দ করি না। মনের জোড়াজড়িতে ঠোঁটে হালকা লিপস্টিক এবং চোখে কাজল দিই, ব্যাস এইটুকুতেই আমার সাজ সম্পূর্ণ। আর তখনই মা এসে আমাকে নিয়ে যান ওনাদের মাঝে। মা শুধু বলেছিলেন ওনারা শুধু দেখতে এসেছেন, ঘরের মেয়ে থাকলে দেখতে আসবেই, এটা স্বাভাবিক। আর দেখতে এসে বিয়ে হয়ে যায় না, এমন কথা বলেই মা আমাকে ওনাদের মাঝে নিয়ে যান। মায়ের কথা আমিও মেনে নিয়েছিলাম, দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। কিন্তু আমার বেলায় হলো বিপরীত। আমাকে দেখতেই ওনাদের পছন্দ হয়ে যায়, যদিও ছেলে তখনও কোনো সম্মতি দেয়নি, অর্থাৎ কিছু বলেনি বা আমার পছন্দই হবে নাকি ওনার পছন্দ, তেমনটা ওনারা জানান। আমাকে পছন্দ হলেই সবার মিষ্টি মুখ করে আমি বাদী। ভয়ে হাত পা কাঁপছিল আমার, মনে হচ্ছে শ্বাস আটকে যাবে, দম বন্ধ হয়ে এখনই মারা যাব যদি তারা জানতে পারে যে আমার আঙ্কেল ছোট্ট একটা লাল রঙের বাক্স আংটির হাতে গুজে দেন। আর চোখে আমি সেটা খেয়াল করলাম, কিন্তু আমার সামনে বসে থাকা সেই পুরুষটির দিকে মাথা তুলে তাকানোর সাহস আমার মধ্যে ছিল না তখন। একবার ভাবছিলাম তাকাবো, তো আর একবার ভাবছি না থাক, এমন লজ্জাহীন কাজ আমার দ্বারা অসম্ভব। আচ্ছা, কারোর দিকে তাকালে কি দৃষ্টি লজ্জাহীন হয়ে যায়? কেউ একজন পাশে বসতেই আমার ভাবনার অবসান ঘটে। পাশে ফিরে আর তাকালাম না, দৃষ্টি নিজের দিকেই। দেখলাম আন্টি ছোট বাস্কটি খুলছেন। মা, তোমার হাতের মোজাটা খুলে ফেলো। সাথে সাথে ভয়ে আমার বুকটা ধুক করে ওঠে। বুঝতে পারলাম শেষ রক্ষা আর হবে না, এক্ষুনি উনি জেনে যাবেন। আমার নীরবতা দেখে ওনার বড় মেয়ে আমার পাশে এসে বসেন এবং আমার ডান হাতটি ওনার হাতের মধ্য দিয়ে মোজাটা খুলে ফেলেন। আমি চোখ মুছে খিচে ফেলি ভয়ে। তখনই কানে ওই আপুটার কথা ভেসে আসে, এ কি, তোমার বুড়ো আঙুল তো অর্ধেক নেই। এবার আমার ভয়টা কান্নাতে পরিণত হয়। প্রচন্ড শরীর কাঁপছে। এই মুহূর্তে নিজেকে অসহায় মনে হচ্ছিল। কান্নাটা আমার সঙ্গী হয়। মুহূর্তে পরিবেশ নিস্তব্ধতায় ছেয়ে যায়। কারোর মুখে কোনো কথা নেই, হয়তো সবার মাঝে দৃষ্টি আমার দিকে, কিন্তু আমি অনবরত কেঁদেই যাচ্ছি। আজ আমার মায়ের মুখে তাকানোর সাহসও হচ্ছে না। হয়তো আমার অবস্থা দেখে ওনার চোখের কোথাও পানি চিকচিক করছে। ছোটবেলায় বটি নিয়ে খেলার সময় অসাবধানতায় আমার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে বাদ যায়। ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাওয়ার ফলে আঙুলটি আর জোড়া লাগেনি। সেই থেকে এই খুঁত নিজের সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছি। এর আগেও দুবার আমাকে দেখতে এসেই না করে দেন, শুধু আমার এই বুড়ো আঙুলটি কাটা বলে। আবারও তাই হবে। দুঃখ রাগ নিয়ে আমি আর বসতে থাকতে পারলাম না। সবার মাঝ থেকে উঠে দ্রুত গতিতে পা চালিয়ে নিজের রুমের দিকে চলে আসলাম। রুমে এসেই আমার প্রিয় জায়গা জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। ওনারা কেউ কিছু বলেনি, অথচ আমার কান্না থামাতে পারছি না। কষ্ট হচ্ছে খুব, তাই কান্নাও থামছে না।
কিছুক্ষণ পরেই আমার রুমের দরজা লাগানোর শব্দ হয়। সাথে সাথে আমি চোখ মুছে ফেলি এবং পেছনে ফিরে তাকাই। দেখলাম সুঠাম দেহে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এবার আমার কান্না কিছুটা থেমে যায়, কিন্তু ওনার এখানে আসার কারণ বুঝতে পারলাম না। হয়তো না করে দিবে বিয়ের জন্য, কিন্তু সেটা মাকে বললেই হতো। এখানে আসার মতলবটা কি? অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে আছি। না উনি কথা বলছেন, না আমি কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছি। এবার কেন যেন রাগ উঠে যায় আমার। শাড়ির আঁচলটা হালকা কোমরে গুজে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ওই মিয়া, বিয়ে করবেন না সেটা আমার মাকে বললেই তো হয়ে যায়। আমার রুমে আসলেন কেন? আমার কথা শুনে উনি হেসে দেন। তারপর হালকা করে কাশি দিয়ে হাসিটা থামিয়ে নেন। কে বলেছে আপনাকে বিয়ে করব না? মানে? পুরো কুঁচকে আমার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি হয়তো উনি। নিজের পকেট থেকে একটা বাস্ক বের করেন এবং একটা রিং বের করে আমার আরো নিকটে আসেন। হাত ধরে উনি আংটি আমার অনামিকা আঙুলে পরিয়ে দিলেন। আকস্মিক ঘটনায় আমি চমকে গিয়ে চমকানোর দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকাই। মানেটা হচ্ছে আমি বিয়ে করব, এবং তা আপনাকে। কিন্তু কোনো কিন্তু নয়, আপনার এই খুদকে নয়, সুন্দর মনটাকে চাই আমি, যা এই খুঁতটির কাছে অতি নগণ্য। ভালোবাসার মধ্যে এসব খুঁতি কিছুই না, মনটাকে প্রাধান্য দিতে হয়। আমরা আপনার ব্যাপারে সব জেনেই আপনাকে দেখতে এসেছি। শেষের কথাটি বলতে উনি আমার চুল কানে গুঁজে দেয়। তখন আবারও আমার চোখে নোনা জল পড়তে লাগলো। কষ্টের নয়, আনন্দের। কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ি ওনার বুকে। মনের মধ্যেও কোনো জড়তা সংকোচ নেই। নিজেকে হারিয়ে ফেলেছিলাম ওনার বুকের উষ্ণ পরশে। ওনাকে নিজের ভবিষ্যৎ ভেবে নিয়েছি। 3 বছর হয়েছে আমার আর ইসরানের বিয়ের। ইসরান, ওনার নামই ইসরান। এই 3 বছরে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একসাথে থাকার পরই ওনার ভালোবাসার গভীরতাটাকে উপলব্ধি করতে পেরেছি। সমাপ্ত। সবার কাছে একটা মেসেজ। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যাদের খুদের কারণে তারা সমাজে অবহেলিত হয়। সবার উচিত প্রতিটা মেয়েকেই তাদের খুদকে প্রাধান্য না দিয়ে মনটাকে প্রাধান্য দিতে। আপনি এক ফোঁটা ভালোবেসে দেখুন, মন উজাড় করে ভালোবাসবে আপনাকেও। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।